মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ষট সপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম নন্দগোপের ঘরে বসুদেবের পুত্রটি দিব্যি বেড়ে উঠছেন। শুধু বেড়ে উঠছেনই না, কৃষ্ণ ধীরে ধীরে মহাভারতের কাহিনীর অন্যতম শক্তিশালী চরিত্র হয়ে ওঠার কাজও শুরু করে দিয়েছেন। একেবারে দুধের শিশু অবস্থা থেকেই একের পর এক রাক্ষস খোক্ষস বধ করে তিনি নিজের শক্তির প্রমাণ দেওয়া শুরু করেছেন। শুধুমাত্র ভক্তি কিংবা অলৌকিকতার ভাবনা বাদ দিয়ে দেখলেও বোঝা যায় সেকালের ব্রজভূমির সামাজিক কাঠামোয় এক পরিবর্তন নিয়ে আসছেন কৃষ্ণ। পুরনো অভ্যাস ছেড়ে গোপজনেরা কৃষ্ণকে ধীরে ধীরে নিজেদের প্রভু বলে মেনে নেওয়া শুরু করেছেন। অবশ্য সকলেই তাঁর ঈশ্বর রূপ সম্বন্ধে অচেতন। তাঁদের কাছে কৃষ্ণ শুধুই এক আপনার জন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, অনেক পণ্ডিত আছেন যারা মনে করেন বৃন্দাবনের মোহন কৃষ্ণ আর মথুরা দ্বারকার পরাক্রান্ত কৃষ্ণ দুজন আলাদা ব্যক্তি। মানে বৃন্দাবনের হেসে খেলে বেড়ানো কিশোরটি কিছুতেই পরবর্তীকালের ভারতবর্ষের ধুরন্ধর ব্যক্তিত্ব হতে পারেন না। এই সন্দেহ দূর করার একমাত্র উপায় হলো আমাদের কৃষ্ণের ব্যক্তিত্ব কিভাবে পরিণতি পেয়েছে তা দেখে নেওয়া। বৃন্দাবনে গোপগৃহের সমাদরপুষ্ট বালকটির জীবনে ছোটবেলা থেকেই যেসব অসুর রাক্ষসদের আমদানি হচ্ছে তাতে খুব বিশ্বাস না করেও কিভাবে তার ব্যক্তিত্বের পরিণতি ঘটছে সেটাই ভালো করে বুঝে নেওয়া দরকার। বালচরিত নাটকে আমরা দেখছি যমলার্জুন বৃক্ষ ভগ্ন হবার পর থেকেই বৃন্দাবনের মানুষেরা কৃষ্ণকে ভর্তৃ দামোদর বলতে আরম্ভ করেছেন। এই ভর্তা বা ভরণ পোষণ করার মতো একটা যোগ্য পদবী কৃষ্ণের ভাগ্যে একদিনে জোটেনি। তিনি কটি অঘাসুর বকাসুর বধ করেছেন সেটা বড় কথা নয়, কিন্তু বৃন্দাবনে যারা অন্য জায়গা থেকে এসে উপদ্রব করত তাদের তিনি প্রতিরোধ করতে পেরেছিলেন। একই সঙ্গে বৃন্দাবনের মানুষদের মনে চিরাচরিত বিশ্বাস, শকট পূজা, বৃক্ষ পূজা এগুলোর মূলে আঘাত করে কৃষ্ণ তাদের নিজস্ব ব্যবহারিক জীবনকে অনেক বড়, অনেক শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার ব্যক্তিত্বের পরিণতি ঘটছিল এভাবেই। তো এতদিনে কৃষ্ণের নূতন নাম হয়ে গেছে, সবাই তাকে এখন দামোদর বলে ডাকে। বালচরিত নাটকে তিনি শুধু দামোদর নন, তিনি ভর্তৃ দামোদর হয়ে গেছেন। যমলার্জুন ভঙ্গের পর কৃষ্ণের ব্যক্তিত্ব যতখানি মর্যাদায় আরোহণ করেছে, সেই মর্যাদা আস্তে আস্তে পরিণতি লাভ করেছে কালীয় দমনের ঘটনায়, এবং এরও পরে কৃষ্ণের ভর্তা বিশেষণটি চরমভাবে সার্থক হয়ে উঠেছে ইন্দ্রযজ্ঞের নিষিদ্ধতায়। কালীয় দমন এবং ইন্দ্রযজ্ঞ নিষিদ্ধ করার কাহিনীতে আসতে হলে একটু আগে থেকে দেখতে হবে। হরিবংশ পুরাণ বলছে, পুতনা বধ, শকট ভঞ্জন এবং যমলার্জুন ভঙ্গের পর ব্রজবাসীরা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। যমলার্জুন বৃক্ষ ভেঙে পড়ার পরই নন্দগোপ এবং ব্রজবৃদ্ধরা পারস্পরিক আলোচনা করে ঠিক করলেন, এখানে আর থাকবো না ভাই। যা সব উৎপাত আরম্ভ হয়েছে, পুতনা মারা গেল, বিনা কারণে শকট ভেঙে পড়ল, হাওয়া নেই, ঝড় নেই, গাছ ভেঙে পড়ল, এসব উৎপাত নিয়ে আর এখানে থাকা যায় না। আমরা অন্য কোথাও এক মহাবনে আস্তানা বসাই, চলো। নন্দগোপ থেকে আরম্ভ করে সকলে অন্য যে জায়গাটিতে এসে নতুন আস্তানা গাড়লেন সেই জায়গাটাই হলো বৃন্দাবন। আমরা পূর্বে স্থানসাম্যে পুরাতন জায়গাটিকে বৃন্দাবন বলেছি বটে, তবে সেটা নিতান্তই বৃন্দাবন থেকে কাছে বলে। তাছাড়া নন্দগোপের আবাস চিরন্তনভাবে বৃন্দাবনে চিহ্নিত হয়েছে বলেই বিষ্ণুপুরাণ বা হরিবংশ পূর্বে নন্দগোপের বসতিস্থলের কোনো ঠিকানা দেননি। যাই হোক, এই বৃন্দাবন হলো আসল ঠিকানা। তো বৃন্দাবনে বেশ বড় একটা জায়গা জুড়ে ঘোষেরা বসতি স্থাপন করলো এবং তাদের জীবিকাধার গরুগুলি রাখবারও সুবন্দোবস্ত হলো। ঘোষপল্লীর গরুর গাড়িগুলি দুই দিকে সাজিয়ে একটি অর্ধচন্দ্রাকার সীমারেখা তৈরি করা হলো এবং সম্পূর্ণ অধিকৃত জমির পরিমাণ দাঁড়ালো মাঝখানে প্রস্থে 1 যোজন এবং দৈর্ঘ্যে 2 যোজন। চারিদিকে কাঁটা গাছ আর বড় বড় গাছ লাগিয়ে অপরিচিত জনের প্রবেশ পথ নিরুদ্ধ করা হলো। এরপর হরিবংশ পুরাণে ঘোষ পরিবারের নতুন করে সংসার পাতার বর্ণনা আছে। দুধ, দই, ঘি, মাখন তৈরি করার জিনিস, মন্থন দণ্ড, রজ্জু আর গো শকটের আকীর্ণ বর্ণনায় হরিবংশের 10-15টা শ্লোক ব্রজবাসীদের সংসারের খুঁটিনাটি তুলে ধরেছে।
বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনাও এখানে আছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রণিধানযোগ্য সেটা হলো কৃষ্ণ ছোট ছিলেন, বড় হয়েছেন। তিনি এখন একা একা ঘুরে বেড়ান, কখনো বা বন্ধুদের সঙ্গেও গরু চড়াতে আসেন। এই গরু চড়ানোর ব্যাপারটাও কিন্তু নিস্তরঙ্গ কর্তব্য সাধন মাত্র ছিল না। কৃষ্ণের গোপালক বন্ধুরা রীতিমতো তানপুরা বিনা টিনা নিয়েই গরু চড়াতে আসে। কৃষ্ণের হাতে যেন একটি বাঁশি দেখছি, একটি ময়ূর পুচ্ছও দেখছি তাঁর কণ্ঠসূত্রের সঙ্গে লাগানো আছে। তিনি কখনো গান করছেন, কখনো খেলা করছেন, কখনো তালপাতার বাঁশি বানিয়ে বাজাচ্ছেন। বোঝা যাচ্ছে কৃষ্ণের মধ্যে এক নূতন ব্যক্তিত্বের স্পর্শ লেগেছে, হয়তোবা তিনি একটু রোম্যান্টিকও হয়ে উঠছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ একদিন গরু চড়াতে চড়াতে এবং খেলা করতে করতে যমুনার তীরে এসে পড়ছেন। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। যমুনার জলরাশির মোহন রূপ কৃষ্ণকে প্রায় মোহগ্রস্ত করে তুলল। কৃষ্ণ দেখতে পেলেন যমুনায় নামবার জন্য ঘাট আছে এখানে। জলের স্বাদ অতি চমৎকার। বোঝা যাচ্ছে কৃষ্ণ এসব আগে দেখেননি। তার মানে এমন সুন্দর যমুনা এবং যমুনার তীর বৃন্দাবনবাসী গোপজনের ভোগের আওতায় আসেনি। তীরের কাছাকাছি যমুনার প্রবাহ কিছু ক্ষীণ এবং সেই জন্যেই যমুনার মধ্যে একটা জায়গায় চড়া পড়েছে। সেটা অবশ্য তীরভূমির কাছাকাছি। কৃষ্ণ জানেন এই হ্রদের এলাকায় নাগেরা বাস করে এবং তারা থাকে তীরভূমিতেই। বস্তুত সাপেরা জলে এবং গর্তে বাস করে বলেই হয়তো এই হ্রদ এবং বিলের উচ্চারণ। কিন্তু নৃসিংহপ্রসাদ ভাদুরীর ধারণা এরা ঐতিহাসিক নাগ জনজাতি। তাদের আস্তানা বা বসতি স্থান হয়তো আর্যদের মতো নয় বলেই এই হ্রদ আর বিলের কল্পনা। জায়গাটা এখানকার নূতন আবাসিক ঘোষেদের অগম্য ছিল বলেই হরিবংশকার বারবার বলেছেন যে সাপের বিষের তাড়নায় এখানে কেউ যেতে পারে না, পশুপক্ষীও যায় না, এমনকি আর্যদের যোগ্য সবর্ণ প্রার্থী দেবতারাও এই স্থান সযত্নে পরিহার করেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন যে এই একটি মাত্র পংক্তি, দেবতারা এই স্থান ত্যাগ করেছেন, এই নিন্দা পংক্তি থেকেই পরিষ্কার হয়ে যায় যে জায়গাটা আর্য প্রায় মানুষদের আওতায় ছিল না। এটি ছিল সম্পূর্ণ নাগ জনজাতির দখলে। হরিবংশ আরো বলেছে বৃন্দাবনের উত্তর দিকে 1 ক্রোশ জায়গা শুধু ছিল যেখানে ওই সর্পতুল্য নাগদের বিষাগ্নির জ্বালা পৌঁছত না, কিন্তু তারপরেই নাগদের বসতি। অনুমান হয় এই নাগদের বসতি পেরিয়ে তবেই যমুনায় পৌঁছানো যেত। কিন্তু ঘোষপল্লী নূতন আবাসিকদের কাছে এই যমুনা নদী ছিল ভীষণ প্রয়োজনীয় এবং সেখানে সবচেয়ে সহজে পৌঁছতে হলে এই নাগদের বসতিটি উচ্ছিন্ন হওয়া দরকার। কৃষ্ণ এই দরকারটা বুঝেছিলেন। ব্রজবাসীদের মধ্যে এই নিয়ে আলোচনাও কিছু হয়ে থাকবে হয়তো। কৃষ্ণ খুব ভালোভাবেই জানতেন যে যমুনার তীরভূমি ঘেঁষে এই হ্রদে নাগরাজ কালীও বাস করেন। তাঁর গায়ের রং কালো কাজলের মতো। চিরশত্রু খগরাজ গরুরের ভয়ে তিনি এসেই যমুনার জলে আশ্রয় নিয়েছেন। আমরা এর আগেও জেনেছি এই সর্প নাগেরা কোনো সরীসৃপ জাতীয় প্রাণী নয়, এরা সেকালের আর্যভূমিতে পূর্বাধিকারী নাগ জনজাতি। পণ্ডিত জনেরা কেউ তাদের অসুর গোষ্ঠীর অন্যতম মনে করেছেন, কেউ তাদের তুরানি গোষ্ঠীর নাগ পূজক জনজাতি ভেবেছেন, আবার কেউ বা তাদের সাধারণ মানুষই ভেবেছেন আমাদের মতো। আর সত্যি তাদের মানুষ না ভাবার কোনো কারণ নেই। এই মহাভারতেই আছে স্বর্গের ইন্দ্র সারথী মাতলি তার মেয়ের জন্য পাত্র খুঁজতে এসে কোথাও তার উপযুক্ত পাত্র পেলেন না। শেষে নাগলোকের এক নাগ বরের সঙ্গে মাতলির মেয়ের বিয়ে হল। অর্জুন পত্নী উলুপি এমনই আরেক উদাহরণ। তবে এই মুহূর্তের বিষয় হলো নাগরাজ কালীয় আর্য ভূখণ্ডের একটি স্থানের পূর্বাধিবাসী। জলের কাছে নদীর সামনে তাঁর বাস। যে ঘোষেরা এক জায়গা ছেড়ে আরেক জায়গায় আস্তানা গাড়ল, তাদের জলের জন্য প্রয়োজন যমুনার তীরভূমির সেই অংশটি যেখানে পূর্বেই ঘাট বাঁধানো আছে। সবচেয়ে দরকার
ঘোষপল্লীর কাছে যমুনা যাবার সবচেয়ে সহজ পথটি। তো আমাদের নাগরাজ কালীয় সোজা মানুষ নন। হতে পারে খগরাজ গরুরের তাড়া খেয়ে তিনি পালিয়ে এসেছেন এখানে, কিন্তু নিজ ভূমিতে তাঁর অখণ্ড প্রতাপ। আমরা জানি নাগ গোষ্ঠীর জনজাতিরা যেমন সাপের টোটেম ব্যবহার করতেন, তেমনি খগ গোষ্ঠীর লোকেরাও ব্যবহার করত পাখির টোটেম। হয়তো খগ বা পক্ষীর টোটেম ব্যবহারকারী জনগোষ্ঠীর সঙ্গে নাগ গোষ্ঠীর জনজাতি চিরন্তন শাশ্বতিক শত্রুতা ছিল, এবং হয়তো তাঁরা খগদের হাতে প্রচুর মারও খেয়েছেন। কিন্তু যমুনার তীরভূমিতে বৃন্দাবন থেকে 1 ক্রোশ পথ পরে কালীয় হলেন অবিসংবাদিত রাজা। কোনো মানুষ এই নাগদের ত্রিসীমানার মধ্যে প্রবেশ করে না বা প্রবেশ করার ক্ষমতা রাখে না। সেই জন্যই কৃষ্ণ বলেছেন কালীয় যমুনাকে দূষিত করেছে। তবে আসল কথাটা হরিবংশ থেকে পাওয়া যায়। কৃষ্ণ নাগরাজ কালীয়ের সীমানার মধ্যে প্রবেশ করে যা দেখেছেন তা হলো বড় বড় ঘাস বনটাকে ছেয়ে রেখেছে একেবারে। ছোট ছোট আগাছা এবং বড় বড় গাছে এই ভূখণ্ড পরিপূর্ণ, এবং নাগরাজ কালীয়র বিশ্বস্ত মন্ত্রীরা এই বন সযত্নে রক্ষা করে। কৃষ্ণ আরো বলছেন এই বনটি যেন আকাশের মতো নিরালম্ব, বিষ মিশ্রিত অন্নের মতো এই বনকে যেন স্পর্শও করা যায় না, এবং বনের চতুর্দিকে কালীয়র গুপ্তচরেরা ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকে বলতে হচ্ছে আমাকে এই হ্রদ পর্যন্ত আসবার জন্য 2 দিক থেকে উপযুক্ত পথ তৈরি করতে হবে, তারপর শাস্তি দিতে হবে কালীয়কে। হরিবংশ পুরাণের পর বলছে কৃষ্ণ কালীয় হ্রদে এলেন, কদম গাছের উচ্চ চূড়ে উঠলেন আর ঝাঁপ দিলেন যমুনায়। ব্যাস, কালীয়র সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা সপ্তসপ্ততি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।